যাদের বয়স 60 বছরের উপর হয়ে গেছে তারা এবার দুয়ারে সরকারে বয়স্ক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই বয়স্ক ভাতা প্রকল্পের জন্য একটি নতুন ফর্ম বের করা হয়েছে বা একটি নতুন ফর্ম দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো দুয়ারে সরকারে বয়স্ক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে বা যে আবেদনপত্র রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি বা এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। তো এখানে বলে দেওয়া হয়েছে ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন বা কি নিয়মে ফিল আপ করবেন বা কি নিয়মে আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে বলা হয়েছে ফর্মটি ইংলিশে ব্লক ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্মটি আপনাদের ইংলিশের বড় হাতে লিখে ফিল আপ করতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যেগুলি অপশনে স্টার মার্ক দেওয়া আছে সেই অপশনগুলি আপনাদের ফিল আপ করতেই হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এখানে একটি আবেদনকারীর কালার ফটো বসিয়ে দিতে হবে, আঠা দিয়েও বসাতে পারেন বা আপনারা পিন করে দিতে পারেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন পার্সোনাল ডিটেলস। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো যিনি আবেদন করবেন বা যার নামে আপনি আবেদন করবেন তার নামটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এখানে বসিয়ে দিবেন বা প্রথম নাম এখানে বসিয়ে দিবেন, এবং এখানে মিডল নেম যদি থাকে তাহলে আপনারা বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে বসানোর কোনো দরকার নেই। এরপরে আপনারা লাস্ট নেম বা টাইটেল এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে জেন্ডার। তো আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে এই মেলের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি মহিলা হয় তাহলে এই ফিমেলের এখানে টিক চিহ্ন আপনাদের দিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। তো আবেদনকারীর যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা আবেদনকারীর আধার কার্ড দেখে বয়সটি বা ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। এবং এখানে বলা হয়েছে 1 জানুয়ারিতে আবেদনকারীর কত বছর বয়স সেটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো এখানে আবেদনকারীর বাবার নাম বসিয়ে দিতে হবে। এখানে আবেদনকারীর বাবার ফার্স্ট নেম বা প্রথম নাম বসিয়ে দিবেন, মিডল নাম যদি থাকে তাহলে বসাবেন। এরপরে আপনারা আবেদনকারীর বাবার লাস্ট নেমটি এখানে বসিয়ে দিবেন বা টাইটেলটি বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মাদার্স নেম। তো এখানে আবেদনকারীর মায়ের নাম বসিয়ে দিবেন, সেই একইভাবে প্রথম নামটি এখানে বসাবেন, মিডল নেম থাকলে বসাবেন, না থাকলে বসাবেন না। এরপরে আপনারা লাস্ট নেম বা টাইটেলটি এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে কাস্ট। যদি জেনারেল হয় তাহলে জেনারেল ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন, যদি এসসি হয় তাহলে এসসির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, যদি এসটি হয় তাহলে এসটির এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি আদার্স হয় তাহলে আদার্সের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মেরিটাল স্ট্যাটাস। তো আবেদনকারীর ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আবেদনকারী যদি আনমেরিড হয় তাহলে আনমেরিডের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনকারী যদি বিধবা হয় তাহলে বিধবার ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবেদনকারী যদি মেরিড হয় তাহলে মেরিটের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং আবেদনকারী যদি সেপারেট হয় তাহলে সেপারেটের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে স্পোজ নেম ইফ অ্যাপ্লিকেবল। যদি থাকে তাহলে আপনারা বসিয়ে দিবেন, না থাকলে এখানে বসাতে হবে না। স্পোজ নেম অর্থাৎ যদি আবেদনকারী পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম বসাতে হবে, এবং আবেদনকারী যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম বসাতে হবে। যদি আপনারা বসাতে চান বা যদি বেঁচে থাকে তাহলে আপনারা বসিয়ে দিতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে মেন্থলি ফ্যামিলি ইনকাম। এখানে আবেদনকারীর পরিবারের মাসিক যে ইনকাম সেই ইনকামটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বা ফিল করে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার বা ভোটার নাম্বার। তো এই ঘরগুলিতে আবেদনকারীর আধার নাম্বারটি ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার বা ভোটার নাম্বার। তো এখানে আবেদনকারীর ইপিক নাম্বার বা ভোটার নাম্বারটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট। তো স্টেটের নামটি লেখা থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি। যদি আপনারা লিখতে চান তাহলে লিখে দিতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো এখানে আবেদনকারীর যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনাদের লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। তো এখানে আপনাদের আবেদনকারীর থানাটি লিখে দিতে হবে বা থানার নাম লিখে দিতে হবে,
এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। তো আবেদনকারীর ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। আবেদনকারী যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয় তাহলে ব্লকের নামটি লিখে দিবেন। আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নামটি লিখে দিবেন। এবং যদি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হয় তাহলে কর্পোরেশনের নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আমরা চলে আসলাম 2 নম্বর পেজে। তো এখানে বলা হয়েছে জিপি নেম বা ওয়ার্ড নম্বর। তো যদি আবেদনকারী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয় বা ব্লক এরিয়ার বাসিন্দা হয় তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এই ঘরগুলিতে লিখে দিতে হবে। এবং যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয় তাহলে ওয়ার্ডের নম্বরটি আপনাদের এই ঘরগুলিতে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ভিলেজ এবং টাউন এবং সিটি। যদি আবেদনকারী গ্রামের বাসিন্দা হয় তাহলে গ্রামের নামটি লিখে দিবেন, এবং আবেদনকারী যদি পৌরসভা বা টাউনের বাসিন্দা হয় তাহলে টাউনের নামটি লিখে দিবেন বা সিটির নামটি লিখে দিবেন। এরপরে এখানে বলা হচ্ছে হাউস বা পারমিশন নম্বর। তো যদি আপনাদের বাড়ির নম্বর বা পারমিশন নম্বর জানা থাকে তাহলে আপনারা বসিয়ে দিবেন, না বসালেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই। এরপরে এখানে বলা হয়েছে স্ট্রেট। তো আপনারা চাইলে স্ট্রেটের নামটি আপনারা লিখে দিবেন, যদি না লিখেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে পোস্ট অফিস। তো এখানে আবেদনকারীর যে পোস্ট সেই পোস্ট অফিসের নাম আপনাদের লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পিনকোড। তো এখানে আবেদনকারীর পিনকোডটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আবেদনকারী ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন সেই সালটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে দিবেন বা যে কোনো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ইমেল আইডি। যদি ইমেল আইডি থাকে তাহলে আপনারা লিখে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা এই অপশনটি ছেড়ে দিতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে বলা হয়েছে ব্যাংক নেম। তো আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি পাঞ্জাব ন্যাশনালে থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল লিখে দিবেন, যদি স্টেট ব্যাংকে থাকে তাহলে স্টেট ব্যাংক লিখে দিবেন। যে ব্যাংকে আবেদনকারীর অ্যাকাউন্ট থাকবে বা যে ব্যাংকে আবেদনকারী পেনশনের টাকা নিতে চায় সেই ব্যাংকের নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম। তো আবেদনকারীর যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এখানে আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আইএফসি কোড। তো এখানে ব্যাংকের আইএফসি কোডটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বয়স্ক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে প্রথমে বলা হয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এবং এখানে বলা হয়েছে আধার কার্ড, এবং এখানে বলা হয়েছে ভোটার কার্ড বা ইপিক। এরপর এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট। এরপরে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট, এবং এখানে বলা হয়েছে ব্যাংকের পাসবুক। এখানে যেগুলি ডকুমেন্টের নাম দেওয়া আছে সেই সব ডকুমেন্ট কিন্তু আপনাদের জেরক্স করে এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং আপনি কি কি ডকুমেন্ট এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টের পাশে আপনাদের এই বক্সগুলিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যেমন মনে করেন আবেদনকারীর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে আপনাদের এই কাস্ট সার্টিফিকেটের পাশে যে বক্স আছে সেই বক্সে ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন। তো এখানে বলা হয়েছে আবেদনকারী যদি কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কোনো ভাতা পেয়ে থাকেন বা কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে আপনাদের এই ভাতাগুলি বা এই পেনশনগুলি নামের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যে আবেদনকারী যে ভাতা পায় বা যে পেনশন পায় সেই নামটির এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, বা সেই নামটির পাশে যে আপনারা বক্সগুলি দেখতে পাচ্ছেন এই বক্সগুলিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং যদি না পেয়ে থাকে তাহলে আপনারা প্রতিটি বক্সে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট। তো এই আবেদনপত্রটি আপনারা যেদিন দুয়ারে সরকারে জমা করবেন সেই ডেটটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। তো যিনি আবেদনকারী তাকে এখানে একটি সিগনেচার করতে হবে বা সই করতে হবে। যদি সই বা সিগনেচার না করতে পারে তাহলে আপনারা আবেদনকারীর একটি টিপ সই এখানে দিয়ে দিবেন, এবং পাশে এলটি লিখে আবেদনকারীর নামটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট। তো এই অপশনগুলি আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই, এই অপশনগুলি আপনারা ছেড়ে দিবেন। আপনি যখন দুয়ারে সরকারে ফর্মটি জমা করবেন তখন যে আধিকারিক বা যে অফিসার ফর্মটি জমা নেবেন সে কিন্তু এই অপশনগুলি ফিল আপ করে দিবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ রিসিভিং অফিসার। তো এখানে তিনি একটি সই বা সিগনেচার করে দিবেন। এরপরে আমরা চলে আসলাম 3 নম্বর পেজে। তো এখানে বলা হয়েছে ফর অফিস ইউজ অনলি। তো এই অপশনগুলি বা 3 নম্বর পেজে যে অপশনগুলি থাকবে সেই অপশনগুলি আপনাদের কিছুই ফিল আপ করতে হবে না, এই ফর্মটি আপনাদের ছেড়ে দিতে হবে বা খালি রেখে দিতে হবে। এরপরে আমরা চলে আসলাম 4 নম্বর পেজে। তো এখানে বলা হয়েছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন।
এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। তো আপনারা এখানে যেটি ইংলিশে দেখতে পাচ্ছেন নিচে সেটি আপনারা বাংলাতে দেখতে পারবেন। এটি বাংলায় এখানে লেখা আছে এবং উপরে ইংলিশে লেখা আছে। তো আপনারা চাইলে যে কোনো একটিতে ফিল আপ করবেন। আপনারা যদি চান ইংলিশের এখানে লিখবেন তাহলে ইংলিশের এখানে লিখে দিবেন, এবং আপনারা যদি চান বাংলার এখানে লিখবেন তাহলে বাংলার এখানে লিখে দিবেন। তো এখানে আপনাদের আধার নাম্বারটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আবেদনকারীর নামটি লিখে দিতে হবে। এই পুরো ফর্মটি ফিল আপ করার পর এবং যেগুলি ডকুমেন্ট আপনাকে সঙ্গে দিতে হবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এরপরে এখানে বলা হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট। তো আপনার পঞ্চায়েত অফিস থেকে একটি রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে নিতে হবে এবং একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে নিতে হবে বা নিয়ে নেবেন, এবং আপনার ব্যাংকের পাসবুকের একটি ফটো বা জেরক্স করে নেবেন। সেটি সঙ্গে অ্যাটাচ করে বা সেই সব নথি বা ডকুমেন্ট এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে আপনারা দুয়ারে সরকারে জমা করে দিবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, বা আবেদন করার জন্য যে ফর্ম সেই ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটুও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে, যদি কিছু জানতে চান, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।